বন্ধুরা, আজ আমরা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান নিয়ে আলোচনা করব। তো আমরা এতদিন পর্যন্ত কি জানতাম? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর তার চারপাশে সুষম অনেকগুলো বৃত্তাকার পথ থাকে, আর এই বৃত্তাকার কক্ষপথগুলোর মধ্যেই ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। কিন্তু এটা কি প্রকৃতপক্ষেই হয়ে থাকে? একদম সুষম বৃত্তাকার পথে কি ইলেকট্রন আসলেই আবর্তন করতে থাকে? উত্তর হচ্ছে না। তার মানে আমাদের ইলেকট্রন যে আছে, ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে একদম সুষম বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে না। এখানে তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ, আর এখানে একটা রেড ডট বারবার ব্লিঙ্ক করছে, এটা দেখতে পাচ্ছ। বেসিক্যালি এই রেড ডট যেটা দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করে করে এদিক এদিক যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন। আর এখানে ডার্ক রেড কালার দিয়ে প্লাস সাইন যেটা দেওয়া, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে দেখো তো, আমরা এখানে অনেকগুলো রেড ডট ডার্ক কালারের দিয়ে রেখেছি। তো সেগুলো আসলে কি বোঝাচ্ছে? সেগুলো বোঝাচ্ছে যে আমাদের এই ইলেকট্রনটা কোথায় কোথায় ছিল, তার জীবদ্দশায় সে কোথায় কোথায় অবস্থান করছিল, সেগুলোই আমরা দেখতে পাচ্ছি এখানে ডট 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 দেওয়া মার্ক করা জায়গাগুলোতে। তাহলে দেখো তো, এই ডট ডট দেওয়া মার্ক করা জায়গাগুলোকে একটা গোল ক্রিয়েট করেছে, একটা গোলের মতন ক্রিয়েট করেছে, বাট পুরোপুরি কিন্তু গোল ক্রিয়েট করেনি। আর ইলেকট্রনটাও কিন্তু এমন না যে শুধু এই গোলটার উপরেই রয়েছে, বরং সে কিন্তু একটু বাইরে একটু ভেতরে বিভিন্ন জায়গায় তার জীবদ্দশায় থেকেছে। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন প্রকৃতপক্ষে কোনো সুষম বৃত্ত পথে আবর্তন করে না, বরং তা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থেকে বিভিন্ন জায়গায় চলাচল করে। তার মানে ইলেকট্রন একটা সুষম বৃত্তাকার পথে থাকবে না। তো যেহেতু ইলেকট্রন সুষম বৃত্তাকার পথে থাকছে না, তার মানে ইলেকট্রন যে কোনো বিন্দুতে থাকতে পারে। তো আমরা আজকের ক্লাসে মূলত যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে নিউক্লিয়াসের পাশে যে কোনো একটা বিন্দু নিব, আর ওই বিন্দুতে ইলেকট্রন কতটুকু থাকার সম্ভাবনা থাকবে সেটা যাচাই করব। যেহেতু আগের কনসেপ্ট অনুসারে আমাদের অনেকগুলো বৃত্ত চিন্তা করা যেত, মানে আমরা এখানে নিউক্লিয়াস চিন্তা করলে নিউক্লিয়াসের পাশে অনেকগুলো বৃত্তপথ চিন্তা করতে পারতাম। আমরা কিন্তু আগের কনসেপ্ট অনুসারে বলতাম ইলেকট্রন হচ্ছে এই বৃত্তপথগুলোর উপরেই থাকতো, মাঝখানের কোনো জায়গায় কিন্তু ইলেকট্রনের অবস্থান সম্ভব ছিল না। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখছি? প্রকৃতপক্ষে দেখছি যে বৃত্তপথ ছাড়াও মাঝখানের বিভিন্ন জায়গাতেও কিন্তু ইলেকট্রন থাকা সম্ভব। তো আমরা এরকম যে কোনো একটা পয়েন্ট ধরো বাছাই করে যাচাই করব যে ওই পয়েন্টে ইলেকট্রন আসলে থাকার সম্ভাবনাটা কতটুকু। তো নিশ্চয়ই বোঝানো গেল আজকের ক্লাসে আমাদের টার্গেটটা কি। তো আমরা চলো আমাদের ক্লাসের বাইরের সামনের দিকে যদি কাজটা এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা যদি সামনের দিকে দেখি আমাদের কোনো বিন্দুতে ইলেকট্রন আছে কিনা সেটা আমরা যাচাই করতে যাচ্ছি। সো এই জিনিসটা যাচাই করার পূর্বে আমাদের আসলে দুইটা জিনিস সম্বন্ধে ধারণা নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা আবার কয় রকমের আছে? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, যেগুলো তোমরা ম্যাথমেটিক্সে শিখে এসেছ। তো সেগুলোই যদি আমি একটু দেখাই, এক্স অক্ষ এটা আমার ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দু এটা আমার মূল বিন্দু, মানে 0,0 বিন্দু যদি 2 ডাইমেনশনাল কেস হয়। তাহলে আমরা এখানে ধরো কোনো একটা বিন্দু নিলাম, ধরো সাপোজ এই বিন্দুটাকে আমরা এখন দুইভাবে প্রকাশ করতে পারি। আমরা প্রকাশ করতে পারি এক্স ওয়াই দ্বারা, আবার আমরা প্রকাশ করতে পারি আর থিটা দ্বারা। এক্স ওয়াই দিয়ে প্রকাশ করলে বোঝানো হবে যে এক্স ঘর মূল বিন্দু থেকে এক্স ঘর ডানে গেলে ওয়াই ঘর ওপরে গেলে এই বিন্দুটা পাওয়া যাবে। আর থিটা দ্বারা প্রকাশ করলে বোঝানো যাবে যে এক্স অক্ষের সাথে থিটা কোণ বাঁকলে আর পরিমাণ দূরত্ব গেলে আমরা এই বিন্দুটা পাবো। সো দুইটার পারপোজ কিন্তু একই, কোনো বিন্দুর স্থানাঙ্ক ডিফাইন করা। অর্থাৎ কোনো বিন্দুতে তুমি যেতে চাও কোনো মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থাগুলো তোমাকে সাহায্য করবে ওই বিন্দুটাকে লোকেট করতে, অর্থাৎ কোথায় সেই বিন্দুটা আছে সেটা যাচাই করতে। এটা ছিল 2 ডাইমেনশনাল কেস, যেটা আমরা ম্যাথমেটিক্সে পড়ে এসেছি। তো আমরা এখন যেই স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখব সেটাও কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, বাট এটা হচ্ছে ত্রিমাত্রিক কেসে। সো আমরা যেহেতু যাচাই করতে চাই নিউক্লিয়াসের সাপেক্ষে কোনো এক বিন্দুতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত, তো আমরা তাই ত্রিমাত্রিক কেসে এই জিনিসটা পড়তে হবে, কারণ নিউক্লিয়াসের চারপাশে ত্রিমাত্রিক জায়গা জুড়েই কিন্তু ইলেকট্রন থাকতে পারে। যাই হোক, তো এখানে দেখো এটা আমার সেই মূল বিন্দু, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু। এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার জেড অক্ষ। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি তুমি কার্টেসীয়ভাবে কোনো বিন্দুকে প্রকাশ করতে চাইতে, তাহলে তুমি কি ব্যবহার করতে? তুমি এক্স ওয়াই জেড ব্যবহার করতে। এক্সের জায়গায় একটা মান থাকতো, ওয়াইয়ের জায়গায় একটা মান থাকতো, জেডের জায়গায় একটা মান থাকতো। ধরে নাও এটা 2, 3, 4। তার মানে কি বোঝাতো? 2 ঘর ডানে গেলে, 3 ঘর ওপরে উঠলে, 4 ঘর সামনে গেলে
তুমি এই বিন্দুটা পাবে। সো এগুলোর এক একটা মিনিং আছে। তো এখানে দেখতেই পাচ্ছ এক্সের মিনিংটা কি, এক্সের মিনিংটা হচ্ছে আমার কতটুকু এদিকে আসতে হবে, ওয়াইয়ের মিনিংটা কি, ওয়াইয়ের মিনিংটা কতটুকু এদিকে যেতে হবে, আর জেডের মিনিংটা কি কতটুকু ওপরে উঠতে হবে। সো এটা ফিগারে যে কোনোভাবে প্রকাশ করা যায়। এখানে কিন্তু খেয়াল রাখা জরুরি, এক্স ওয়াই জেড এভাবেও দিতে পারো, আবার এটাকে এক্স এটাকে ওয়াই এটাকে জেড, যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই কিন্তু দিতে পারো। যাই হোক, তো আমরা কার্টিসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম এক্স ওয়াই জেড দ্বারা ত্রিমাত্রিক স্থানে কোনো বিন্দুকে লোকেট করতে পারি। তেমনি পোলার স্থানাঙ্ক ব্যবস্থাও কিন্তু ত্রিমাত্রিক স্থানে কোনো বিন্দুকে লোকেট করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা আর, থিটা, ফাই এই টার্মগুলো ব্যবহার করব। তো যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল তখন আর কি নির্দেশ করতো? আর নির্দেশ করতো যে মূল বিন্দু থেকে কাঙ্ক্ষিত বিন্দু, মানে যে বিন্দুর স্থানাঙ্ক তুমি প্রকাশ করতে চাও সেই বিন্দুর দূরত্ব। এখানেও কিন্তু দেখো তাই, আর এর পরিচয় তাই, মূল বিন্দু থেকে যেই বিন্দুকে আমি লোকেট করতে চাচ্ছি সেই বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে আর। থিটা আর ফাই কি খেয়াল করে দেখো, ফাই জিনিসটা বোঝাচ্ছে এটা কি আমার ভূমি না, এটা আমার ফ্লোরের মতো চিন্তা করতে পারো, আর এটা হচ্ছে আরেকটা দেয়ালের মতো চিন্তা করতে পারো তোমাদের রুমের কোণাগুলোর। তো এটা কি ভূমির সাথে সে যে কোণ করেছে, অর্থাৎ এটাকে অনুভূমিক কোণ বলতে পারি। ফাইকে আমি বলতে পারি অনুভূমিকভাবে যত কোণ আমি যাব, ভূমির সাথে যেই কোণটা, এই পয়েন্টটাতে যেতে চাইলে ভূমির সাথে আমার যত কোণ বাঁকতে হবে। আবার এটা কি আমার লম্বটা, সো লম্বের সাথে যত কোণ আমার বাঁকতে হবে সেটাকে আমি বলছি থিটা। তার মানে তোমাকে যদি আমি কোনো একটা বিন্দুর আর, থিটা, ফাই দিয়ে দিই আর স্থানাঙ্কটা দিয়ে দিই, তাহলে কিন্তু তুমি ওই বিন্দুটা পর্যন্ত রিচ করতে পারবে, রাইট? তুমি নির্দিষ্ট অনুভূমিক কোণ টানবে, তুমি নির্দিষ্ট উলম্ব কোণ টানবে, আর তুমি এই অনুভূমিক কোণ আর এই উলম্ব কোণ দিয়ে তুমি একটা রেখা যদি টানো, তাহলেই কিন্তু আর পরিমাণ দৈর্ঘ্যের রেখা টানলে ওই বিন্দুটাতে তুমি পৌঁছে যাবে। সো আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পোলারভাবে কিভাবে একটা বিন্দুকে লোকেট করতে হয় সেটা তোমাদের দেখালাম। তো আমরা আমাদের টার্গেট যদি ফুলফিল করতে চাই তাহলে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে। আমাদের টার্গেটটা কি ছিল? টার্গেটটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে যে কোনো একটা বিন্দুতে ইলেকট্রন থাকার সম্ভাবনা নির্ণয় করা, ইলেকট্রন কতটুকু থাকতে পারে বা থাকবে কি না এগুলো নির্ণয় করা। তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে আইডিয়া নিয়েছি, আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে কি ফাংশন। তো এটা একদম বেসিক জিনিস যেটা তোমরা ম্যাথমেটিক্সেও করে এসেছো। যেহেতু আমরা একটা সূত্র দাঁড় করাতে চাই যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে যেন আমরা ওই স্থানাঙ্ক ব্যবস্থায় ইলেকট্রন থাকার সম্ভাবনা যাচাই করতে পারি, তাই আমরা আগে সূত্র কিভাবে আসে বা ফাংশনগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্বন্ধে একটু ধারণা নেব। তো দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x। একটা সাধারণ ফাংশন দেয়া আছে। এই ফাংশনের এক্সটা কি বোঝায়? এক্সটা বোঝায় ডোমেন। ডোমেন মানে কি? ডোমেন মানে আমরা যেটা ইনপুট দেব। আর এই ফাংশনটাতে ধরো তুমি ডোমেন ইনপুট দিলে 2 ইনপুট দিলে কি লিখতে? 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2। তো হিসাব করে একটা মান আসতো না? এই মানটা আসলে কি বোঝাচ্ছে? এই মানটা বোঝাচ্ছে ওই ডোমেনের জন্য রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ মানে কি? যা আমরা আউটপুট হিসেবে পাই। তো এটা একটা বেসিক ফাংশনের বিভিন্ন প্রপার্টিগুলো তোমাকে বললাম। এখন আসি আমাদের আসল কথাগুলোতে। সো একটা ফাংশন যদি এটা থাকে, এই ফাংশনটাকে চাইলে কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা ফাংশন হিসেবে লিখতে পারি। যেমন ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x, এটাকে দেখো কি লিখলাম? ফাংশন অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স। অর্থাৎ এখানে পি একটা আরেকটা ফাংশন এক্সের ফাংশন, কিউ আরেকটা এক্সের ফাংশন, যেখানে পি এক্স ফাংশনটা কি দেওয়া আছে, কিউ এক্স ফাংশনটা কি দেওয়া আছে। তার মানে একটা ফাংশনকে চাইলে আলাদা আলাদা ফাংশনের মাধ্যমে লেখা যায়। যেমন 2 ভাগ করে লেখা যায়, তেমনি 3 ভাগ করেও লেখা যায়। এখানে একটু বলে রাখি, এই ফাংশনটা শুধুমাত্র একটা চলকের ফাংশন ছিল, মানে শুধু ইনপুট হিসেবে একটা মাত্র চলকই নিতে পারতো, সেটা হচ্ছে এক্স। আবার এই টাইপের ফাংশন যেখানে দেখতে পাচ্ছ এক্স কিউব প্লাস 2y স্কোয়ার মাইনাস 7z, এখানে ফাংশনটার মধ্যে বিভিন্ন রকমের চলক যেমন এক্স ওয়াই জেড, এই 3টা চলকই সে ইনপুট হিসেবে নিতে পারে। তো যাই হোক, এই ফাংশনটাকেও কিন্তু আমরা আলাদা আলাদা ভাগে ভাঙিয়ে লিখতে পারি। যেমন এটাকে দেখো ভাঙিয়ে লিখলে কীরকম হয়? পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস আর জেড। এখানে পি এক্সের একটা ফাংশন, কিউ ওয়াই এর একটা ফাংশন, আর জেড এর একটা ফাংশন। এক্স ওয়াই জেড যথাক্রমে কি আমার ডোমেন। তো আমরা এই পেজটাতে মূলত শিখলাম যে একটা ফাংশনে আসলে কি কি থাকে আর ফাংশনকে যে ভাঙিয়ে লেখা যায় সেই টার্মগুলো। তো আমরা এখন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা নিউক্লিয়াস যদি আমার এটা হয়ে থাকে, নিউক্লিয়াসের সাপেক্ষে কোনো একটা পয়েন্টে আমরা
বের করব যে ওই পয়েন্টটার মধ্যে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত বা ইলেকট্রন ছিল কিনা, অর্থাৎ কোনো বিন্দুতে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান আছে কিনা সেটা আমরা এখন যাচাই করব। তো দেখো আমার এখানে র্যান্ডমলি, এটা হচ্ছে আমার একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আর এইটা যে কোনো একটা পয়েন্ট নিলাম, র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টটা কত কিভাবে প্রকাশিত আছে, আর থিটা ফাই দ্বারা প্রকাশিত আছে। আর পরিমাণ দূরত্ব, থিটা পরিমাণ উলম্ব কোণ, আর ফাই পরিমাণ অনুভূমিক কোণ। তাহলে এই পয়েন্টটা যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট তুমি নিলে, এই পয়েন্টটাতে ইলেকট্রন থাকবে কিনা সেটা তুমি যাচাই করতে চাও। তো সেটা যাচাই করার জন্য আমাদের কি একটা ফাংশন বের করতে হবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, নিউক্লিয়াসের চারপাশে যেহেতু ইলেকট্রন সুষম বৃত্তাকার পথে চলাফেরা করে না, তাই এমন একটা ফাংশন আমরা বের করব যেখানে নিউক্লিয়াসকে মূল বিন্দু মানে 0, 0, 0 বিন্দু ধরে যে কোনো একটা আর থিটা ফাই বিন্দুতে যেন আমরা আর থিটা আর ফাইয়ের মান ইনপুট দিলে, অর্থাৎ বিন্দুর স্থানাঙ্কটা ইনপুট দিলে জেনে যাই ওই বিন্দুতে ইলেকট্রন আছে কিনা, আর থাকলেও কত পার্সেন্ট সময় ছিল বা থাকার সম্ভাবনা কত পার্সেন্ট, সেই জিনিসগুলো যেন বের করতে পারি। তো ওই ফাংশনটা আমরা যেই ফাংশনটা দাঁড় করাতে চাচ্ছি, এই ফাংশনটাই বেসিক্যালি বিজ্ঞানী শ্রোডিঞ্জার অলরেডি বের করে রেখেছে। এই ফাংশনটা হচ্ছে কি শ্রোডিঞ্জারের সমীকরণ নামে পরিচিত। তো এটা কি করে, এটা হচ্ছে পরমাণুতে একটি অবস্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কতটুকু সেই জিনিসটা যাচাই করে দেয়। তো এই ফাংশনটা দেখতে অনেকটা জটিল, রাইট? কিন্তু মজার ব্যাপার যে এই ফাংশনটা দিয়ে আমাদের কোনো ম্যাথমেটিক্স আসবে না, বাট আমাদের কেন এটা দেওয়া আছে, আমাদের জাস্ট এই জিনিসটার জন্য দেওয়া আছে যে ইলেকট্রন যেহেতু সুষম বৃত্তাকার পথে গতিশীল থাকে না, বিভিন্নভাবে সে বিক্ষিপ্তভাবে চলাফেরা করতে পারে, তাই কোনো বিন্দুতে ইলেকট্রনের থাকার সম্ভাবনা যাচাই করার জন্য যে এই সমীকরণটা ব্যবহার করা হয়, সেই আইডিয়াটার জন্যই এই সমীকরণটা দেওয়া আছে। সো এই সমীকরণটা বড় জোর তোমার পরীক্ষায় মুখস্থ লেখা আসতে পারে, বাট এটা দিয়ে কোনো ম্যাথমেটিক্স আসবে না, এতটুকু নিশ্চিত থাকো। তো এই ফাংশনটা দিয়ে কি লাভ, সেই লাভটা নিয়ে আমরা আলোচনা করব, ফাংশনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে না বরং। তো আমরা এই ফাংশনটা মধ্যে আমরা 3 ভাগে যদি ভাঙিয়ে লিখতে পারি, আমরা একটু আগে ফাংশনের কনসেপ্ট দেখেছি, এই ফাংশনে আমরা ইনপুট হিসেবে দেখো খেয়াল করলে দেখবে বাকি সব কিছু যেগুলো আছে সবগুলো হচ্ছে আলটিমেটলি কি আমার সাই দিয়ে লেখা, রাইট? সাই আবার কি, সাই একটা ফাংশন, এই সাইনটার নাম হচ্ছে সাই। তো এই সাই ফাংশনটা হচ্ছে আর থিটা ফাই এই 3টা চলকের ফাংশন। এই 3টা চলক বিশিষ্ট যে ফাংশনটা, এই ফাংশনটাকে আবার ভাঙিয়ে আমরা এরকম লিখতে পারি, একটা ফাংশন ক্যাপিটাল আর, একটা ফাংশন ক্যাপিটাল পি, একটা ফাংশন এফ। জাস্ট একটু আগের স্লাইডের কথা মনে করো, আমরা একটা ফাংশনকে যেমন 3 ভাগে ভাঙিয়ে লিখতে পারি সেভাবেই কিন্তু লিখেছি, রাইট? সো এটা আমার আলাদা একটা ফাংশন, এটা আমার আলাদা একটা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন। এই ফাংশনে ইনপুট হিসেবে সে কাকে নেয়, আর কে নেয়। এই ফাংশনে ইনপুট হিসেবে সে থিটাকে নেয়, এই ফাংশনে ইনপুট হিসেবে সে ফাইকে নেয়। তো আমরা এই যে কোনো বিন্দুর নিউক্লিয়াসের সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর আর থিটা ফাইকে যদি ইনপুট হিসেবে দেই, অর্থাৎ যে কোনো একটা র্যান্ডম বিন্দু তুমি নিলে তোমার ইচ্ছা মতো, ওই বিন্দুর আর থিটা আর ফাইকে তুমি যদি ইনপুট হিসেবে দাও সাইয়ের মধ্যে, তাহলে তুমি আসলে জেনে যেতে পারো যে ওই পয়েন্টটার ইলেকট্রন থাকার সম্ভাবনা কত। তো এটা নিয়ে ডিটেলসেই বলতে গেলে আজকের ক্লাসে একটু সামনে আমরা আলোচনা করব। তো আমি ধারাবাহিকভাবে আলোচনাটা একটু এগিয়ে নেই। তো আমরা কি দেখলাম, এখানে আমরা আর থিটা ফাই এগুলো যথাক্রমে ডোমেইন আমার, এগুলোকে আমরা ইনপুট হিসেবে দিতে হবে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা বিন্দু নিব, যেই বিন্দুতে আমি জানতে চাই ইলেকট্রন থাকার সম্ভাবনা কত। তো ওই বিন্দুর আর থিটা ফাই যদি আমি এই ফাংশনগুলোতে ইনপুট দিই, সো ইনপুট দিলে আমাদের বেসিক্যালি কি হবে, এই ডোমেনগুলো ইনপুট দিলে আমরা একটা রেঞ্জ পাবো, রাইট? তো এখানে আমরা একটা মান পাবো। এই যে মানটা পাবো, ধরো এই রেঞ্জটাকে আমরা ধরে নিলাম, যেহেতু আমরা বলেছি আমাদের শ্রোডিঞ্জারের সমীকরণ দিয়ে ম্যাথ আসবে না, আমাদের শ্রোডিঞ্জারের সমীকরণের তাৎপর্যটা কি সেটাই আসে। সো তাৎপর্য অনুসারে যদি আলোচনা করি, ধরো সাপোজ তুমি এখানে যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটারই ধরো আর থিটা ফাই বসিয়ে তুমি হিসাব করে তুমি এখানে মান পেলে কত, মান পেলে ধরো 8 বা 8। সো মান যদি তুমি 8 পাও, ধরে নাও মান 8 পেয়েছো, এটা দিয়ে তুমি কি বুঝবে, সাইয়ের মান 8 আসলে কি বুঝবে? বেসিক্যালি সাইয়ের মানের নিজস্ব কোনো তাৎপর্য নেই। তাহলে কেন শিখলাম, এই সাইয়ের মানটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো, ধরো আমার সাই যদি 8 এসে থাকে যে কোনো একটা আর, যে কোনো একটা থিটা, যে কোনো একটা ফাইয়ের জন্য, তাহলে ওই বিন্দুর সাইয়ের মান 8, মানে ওই বিন্দুর সাই স্কোয়ারের মান 64। আর এইটার একটা মিনিং আছে, এটা বলতে বোঝায় যে ওই বিন্দুটাতে
আমার ওই আর ওই থিটা ওই ফাই বিশিষ্ট বিন্দুটাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 64%। অর্থাৎ এই ফাংশনটা দিয়ে আমরা আসলে জেনে যেতে পারি কোনো একটা বিন্দুতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত। তো এই ফাংশনটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে বেসিক্যালি তুমি হায়ার স্টাডিজে পড়াশোনা করবে। তো এখানে জাস্ট আমরা তাৎপর্যটা নিয়ে আলোচনা করব যে এই সাই দিয়ে আসলে কী হয়। তাহলে আমরা এখানে একটা র্যান্ডমলি মান ধরে তোমাদেরকে বুঝিয়েছি আসলে যে কোনো বিন্দুতে সাইয়ের মান 8 আসার অর্থ হচ্ছে ওই বিন্দুর সাই স্কোয়ার 64, আর সাই স্কোয়ার 64 মানে হচ্ছে ওই বিন্দুতে ইলেকট্রন থাকার সম্ভাবনা হচ্ছে 64%। তাহলে কি আমরা যে কোনো বিন্দুতে আর থিটা ফাই বসিয়ে বসিয়ে জেনে যেতে পারি না যে সাই স্কোয়ারের মান কত, অর্থাৎ ইলেকট্রন থাকার সম্ভাবনা কত? হ্যাঁ, আমরা যে কোনো বিন্দুতে সাই স্কোয়ারের মানগুলো বসিয়ে বসিয়ে কিন্তু জেনে যেতে পারি যে ওই বিন্দুটাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত। আরেকটা জিনিস একটু বলে নিই, এখানে যে সাই ফাংশনটাকে আমরা 3টা আলাদা আলাদা ফাংশনে ভাগ করেছি, এই ফাংশনটা মানে যে ফাংশনের মধ্যে তুমি স্মল আরকে ইনপুট হিসেবে দিবে, এই ফাংশনটার যে আউটপুটটা আসবে, শুধু এতটুকটার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n, যেটা নিয়ে আমাদের পরের ক্লাসের ডিটেলসে আলোচনা আছে। এইটাকে যখন তুমি আউটপুট হিসেবে এইখানে তুমি যখন আরেকটা ফাংশন পি যেখানে তুমি থিটাকে ইনপুট হিসেবে দিবে, আর এটার যে আউটপুটটা পাবে মানে রেঞ্জটা পাবে সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, আর এটার যে আউটপুট পাবে সেটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম। তো এগুলো আপাতত একটু মাথায় রাখো, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা বেসিক্যালি পরের ক্লাসগুলোতে হবে। তো এই সাইডটাতে আমরা কি শিখে গেলাম? এই সাইডটাতে আমরা শিখে গেলাম যে সাই এর নিজস্ব কোনো তাৎপর্য নেই, বরং কোনো বিন্দুর সাই স্কোয়ারের নিজস্ব তাৎপর্য আছে, আর সাই স্কোয়ারের মান যেটা আসবে বুঝাবে ওই বিন্দুতে ইলেকট্রন থাকার সম্ভাবনা হচ্ছে তত %। তো আমরা অরবিট, অরবিটাল এই নামগুলোর সাথে পরিচিত থাকতে পারি। তো অরবিটালের ডেফিনেশনটা আমরা এখন একটু শ্রোডিঞ্জারের ইকুয়েশনগুলোর মাধ্যমে দেখব। তো অরবিটাল বেসিক্যালি কি? অরবিটাল বেসিক্যালি একটা এরিয়া বা অঞ্চল। কোন অঞ্চল? যেই অঞ্চলের প্রতিটা বিন্দুতে সাই স্কোয়ারের মান 90%-এর উপর, অর্থাৎ তুমি এই বিন্দুতে সাই স্কোয়ার বের করলে, এই বিন্দুতে সাই স্কোয়ার বের করলে, এই বিন্দুতে সাই স্কোয়ার বের করলে, প্রত্যেকটা বিন্দুতে সাই স্কোয়ার বের করলে আর থিটা ফাই বসিয়ে বসিয়ে সাই স্কোয়ারগুলোর মান তুমি দেখলে প্রত্যেকটাই একটা 90, একটা 92, একটা 96, 98 এরকম করে যদি পাও, তাহলে ওই অঞ্চলটাকেই আমরা নামকরণ করব অরবিটাল। যেমন এই অঞ্চলটা দেখো ডিপ গ্রিন কালার দিয়ে বোঝানো হচ্ছে, এগুলো বেসিক্যালি একটা ম্যাপের মতন, যেখানে কালারটা গাঢ় সেখানে বোঝাচ্ছে সাই স্কোয়ারের মানটা অনেক বেশি, যেখানে কালারটা হালকা সেখানে বোঝাচ্ছে সাই স্কোয়ারের মানটা একটু অল্প। আর এই কালো কালারের দাগের বাইরের পোর্শনে সাই স্কোয়ারের মান 90 থেকে কম। সো 90 থেকে কম হওয়ার অর্থ কি? এটা অরবিটালের বহির্ভূত অঞ্চল। আর 90 থেকে বেশি অঞ্চলটাকেই আমরা আসলে কি করেছি? একটা সারাউন্ডিং দিয়ে আটকে দিয়েছি, আর এটাকেই আমরা বলবো কি? এটাকেই আমরা বলবো অরবিটাল, কারণ এইখানকার প্রত্যেকটা পয়েন্টের সাই স্কোয়ার এর মান 90%-এর বেশি। এবার আমরা আসি অরবিট কি। অরবিট যেহেতু আমরা দেখলাম ইলেকট্রন বিভিন্ন বিক্ষিপ্তভাবে চলাফেরা করে, সো ইলেকট্রনের যে চলাফেরাটা সেই চলাফেরাটা যদিও বৃত্তাকার না, কিন্তু এই যে ধরো চলাফেরাটা যদি এরকম হয়, ইলেকট্রন এখান থেকে এখানে, এখান থেকে এখানে এভাবে যদি যাতায়াত করে, তাহলে এটাকে আমরা একটা বৃত্তের মতো চিন্তা করতে পারি। মানে আমরা এমনভাবে বৃত্তটা যেন আঁকবো যেন ইলেকট্রনের এই বৃত্ত থেকে দূরবর্তী স্থান আর এই বৃত্ত থেকে নিকটবর্তী স্থান দুইটা প্রায় ব্যালেন্স হয়ে যায়। মানে দেখো এখানে যতটুকু নামা হয়েছে ততটুকুই কিন্তু এখান থেকে বাইরে বের হয়েছে। সবুজটা বেসিক্যালি ইলেকট্রনের প্রকৃত পথ, আর লালটা বেসিক্যালি একটা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য পথ, যেটাকে আমরা তুলনা করতে পারি এই সবুজটার মতন। আর এই যে এই রেড কালারের যে বৃত্তটা, এটাকেই বলা হয় কক্ষপথ বা অরবিট, যেটা তোমরা শক্তিস্তর নামেও চিনে থাকো। অর্থাৎ যে বৃত্তাকার প্রায় পথে ইলেকট্রন আবর্তন করে বলে ধরে নেওয়া হয় সেটাকেই বলা হয় অরবিট। তার মানে অরবিটাল কি? একটা অঞ্চল, আর অরবিট কি? একটা পথ। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।